ফ্ল্যাট থেকে সরাসরি রেস্টুরেন্টে গিয়ে সেখানকার সব ফর্মালিটিজ পালন করতে করতে রাত 7:30টার মতো বেজে গিয়েছিল। ইফাজ ওর সব ফ্রেন্ডদের বিদায় দিয়ে আমাকে নিয়ে সোজা গাড়িতে বসল। আমার সিটবেল্টটা লাগিয়ে দিয়ে নিজের সিটবেল্ট লাগালো। ইফাজ অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। মনে হচ্ছিল এই বুঝি গাড়িটা স্লিপ খেয়ে উল্টে যাবে। আমার অবশ্য ভালোই লাগছিল। আমি ইফাজকে এসিটা অফ করে জানালাটা খুলে দিতে বললাম। উনি আমার কথা মতো তাই করলেন। রাস্তায় অতটা জ্যাম নেই। দু একটা গাড়ি কিছুক্ষণ পর পর আমাদের ক্রস করে সামনে এগিয়ে যাচ্ছে। আমি বামহাতের কনুই জানালার উপর রেখে মুখটা সামান্য বের করে বাহিরের ঠান্ডা হাওয়া লাগাচ্ছিলাম। হঠাৎ করে আমার চুল খুলে গেল। আমি ডান হাতটা চুলে রেখে উনার দিকে তাকিয়ে দেখলাম উনি আমার চুলের ক্লিপটা হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। আমি কিছুই বললাম না। আমি হাতটা ভেতরে এনে জানালার সাথে হেলান দিয়ে ঢাকা শহরের রাতের বেলার ঠান্ডা হাওয়া উপভোগ করছি। উনিও চুপচাপ গাড়ি চালাচ্ছেন। আমি আর চোখে উনার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছি। প্রায় 20 মিনিট পর আমরা বাসায় পৌঁছালাম। উনি গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজা খুলে আমাকে নামালেন। এবার উনি অ্যাপার্টমেন্টের একদম সামনে গাড়ি থামিয়েছেন। উনি গাড়ি লক করে আসলেন ততক্ষণে আমি হাঁটা শুরু করে দিয়েছে। উনি এক প্রকার দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরলেন। হঠাৎ এরকম করাতে আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম কে নাকে ধরেছে। উনি আমার কোমর জড়িয়ে ধরেই লিফটের ভেতর ঢুকে পড়লেন। আমি উনার কোমরে রাখা হাতটা এক প্রকার জোর করে কোমর থেকে ছাড়িয়ে ওই হাতের আঙ্গুলের মাঝে আমার আঙ্গুল গুজে দিয়ে উনার কাঁধের সাথে হেলান দিয়ে দাঁড়ালাম। উনি অন্য হাত দিয়ে আমার সামনের চুলগুলো সরিয়ে দিলেন। আমি উনাকে সামান্য ধাক্কা দিয়ে বললাম, একটা কথা বলি। কি হলো? বলি। উফ। বললাম কিন্তু। ওকে। পারমিশনের দরকার নেই। এটাই তো। অলওয়েজ আমার পারমিশন নিয়ে কেন কথা বলতে হবে? ওকে। আর কখনো চাইবো না। গুড। এখন বলো কি কথা? আমি উনার বামহাত টেনে সামনে এনে ঘড়ির দিকে তাকিয়ে বললাম, দেখুন, এখন মাত্র 8টা বাজে। তো। আমি মাত্রই বলতে যাব তখনই লিফট খুলে গেল। আমি ছোটাম্মুর কাছ থেকে আমাদের ফ্ল্যাটের ডুপ্লিকেট চাবিটা নিয়ে ফ্ল্যাটের মেইন ডোর খুলে ভেতরে ঢুকলাম। উনি আমার পেছনে পেছনে ভেতরে ঢুকলেন। আমি উনাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে মাত্রই আমার বেডরুমের দিকে পা বাড়াবো সেই মুহূর্তে উনি আমার হাত ধরে হেঁচকা টান দিয়ে উনার সামনে দাঁড় করিয়ে বললেন, তখন কি যেন বলছিলে? ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি দেয়াল ঘড়ির দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম, দেখুন, মাত্র বাজে 8টা। ট্রেন ছাড়বে 11:30টায়, রাইট? হুম। তো? আমাদের হাতে আরো 2.5 ঘন্টা টাইম আছে। হুম। হুম। তার মানে আমি যদি আধা ঘন্টার মতো ঘুমিয়ে থাকি তাহলে তো মনে হচ্ছে না আমরা ট্রেন মিস করব। কারণ 2 ঘন্টা কিন্তু অনেক সময়। পাগল হয়ে গেছো নাকি তুমি? প্লিজ। আচ্ছা, আধা ঘন্টা না, জাস্ট 15 মিনিট ঘুমোবো। এখন যদি আমি না ঘুমাই তাহলে নিশ্চিত ট্রেনের মধ্যে আমি ঘুমিয়ে পড়ব। তো? সমস্যা কি? ঘুমিয়ে গেলে তো আমি আছি। আমি মাথাটা নিচু করে বললাম, আমি ঘুমিয়ে গেলেই তো আপনি আমাকে ইচ্ছামতো দেখবেন। আজ ট্রেনে আপনি ঘুমাবেন, আমি আপনাকে দেখব। উনি আমাকে ছেড়ে দিয়ে বেডরুমে এক প্রকার জোর করে ঢুকিয়ে দিয়ে বললেন, তুমি সত্যিই পাগল হয়ে গেছো। কথাটা বলেই আমাকে ছেড়ে উনি আমার বেডের উপর আধশোয়া অবস্থায় শুয়ে ফোন বের করে ফোন দেখছেন। আমি উনার কাণ্ড দেখে বললাম, আপনি এখানে কেন শুয়ে পড়লেন? তুমি যাতে ঘুমোতে না পারো তার জন্য। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি শাড়িটা চেঞ্জ করে রেডি হয়ে নাও। উফ। কেন যে বলতে গেলাম। তখন চুপচাপ রুমে ঢুকে রুম লক করে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তাম। আমি আর কথা না বাড়িয়ে আলমারি থেকে উনার হোয়াইট পাঞ্জাবির সাথে ম্যাচ করে আমি হোয়াইট কালারের লং কামিজ, হোয়াইট কালার চুড়িদার পায়জামা, ওড়না আর টাওয়ালটা বের করে ওয়াশরুমে ঢুকতে যাব তখনই উনি বলে উঠলেন, টাওয়াল নিচ্ছ কেন? তুমি কি এখন শাওয়ার নিবে? হুম। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের হাতে একদম সময় নেই। এটা শাওয়ার নেওয়ার টাইম না। তুমি যাওয়ার পর করো প্লিজ, এখন জাস্ট হাতমুখটা ধুয়েই চলে আসো। না।
আমার অনেক টায়ার্ড লাগছে, এখনই আমাকে শাওয়ার নিতে হবে। আমার কথা শুনে উনি তড়িঘড়ি করে বেড থেকে উঠে আমাকে আটকানোর জন্য আমার দিকে এগিয়ে আসতেই আমি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে দরজাটা লক করে দিলাম। উনি দরজা নক করছে আর বলছে, হিয়া, সিরিয়াসলি একদম টাইম নেই। আমি ওয়াশরুম থেকেই চিৎকার করে বললাম, বেশি সময় লাগবে না, অনলি 5 মিনিট। এর ভেতরে যদি বের না হও আমি কিন্তু ওয়াশরুমের দরজা ভেঙে তোমাকে বের করব। সে তুমি যেই অবস্থাতেই থাকো না কেন। পানিশমেন্ট বাধ্যতামূলক। হঠাৎ উনার এই ধরনের কথা শুনে আমি চমকে উঠলাম। উনার মুখে কিচ্ছু আটকায় না। অসভ্য একটা। উনি অলরেডি 1, 2 গোনা শুরু করে দিয়েছেন। আমি তাড়াতাড়ি শাওয়ার নিয়ে সবকিছু চেঞ্জ করে দরজা খুলতে খুলতে উনার 5 বলা শেষ হয়ে গিয়েছে। 5-এর পর যদি গোনাটা কন্টিনিউ করতেন তাহলে এতক্ষণে 30 গোনা হয়ে যেত। দরজা ধাক্কানো অলরেডি 10 বার হয়ে গেছে। উনার দরজা ধাক্কানোর শব্দে ভয়ে দরজা খোলার সাহস পাচ্ছি না। বুকের ভেতর ধুক ধুক করছে। কিছু করবেন না তো, হিয়া? হঠাৎ উনার ডাক শুনে ভয়ে আস্তে আস্তে দরজা খুললাম। একটু ফাঁকা করে দেখলাম উনি উল্টো ঘুরে 2 হাত দিয়ে চুল বারবার উপরে উঠাচ্ছেন। ভাব দেখে মনে হচ্ছে অসম্ভব রেগে আছেন। উনার সামনেই বেড ছিল। আমি আস্তে করে ওয়াশরুম থেকে পা টিপে টিপে বের হয়ে শাড়ি বেডের উপর রেখে একলাফে বেডের উপর দিয়ে লাফিয়ে বেডের অপোজিট সাইডে চলে আসলাম। উনি আমার কাণ্ড দেখে অবাক হয়ে বললেন, হিয়া, এটা কি ঠিক করেছ? আধা ঘন্টার মতো তুমি ওয়াশরুমেই কাটিয়ে দিলে। আমি ভয়ে কান ধরে বললাম, সরি, আর কখনোই এত লেট করব না। উনি বেড ঘুরে আমার দিকে এগিয়ে আসতেই আমি চিৎকার দিয়ে বললাম, সরি, প্লিজ, আমি ভয় পাচ্ছি তো। আমার কথা উনি না শুনে আমার দিকে আসতে লাগলেন। উনি আমার জায়গায় আসতেই আমি বেডের উপর দিয়ে লাফিয়ে উনার অপোজিটে চলে আসলাম। উনি রেগে চোখ বড় বড় করে আঙ্গুলের ইশারায় বললেন, হিয়া, 1 পাও নড়বে না, ওখানেই দাঁড়িয়ে থাকবে। পানিশমেন্ট দিবেন না তো? না। সত্যি? হুম। উনার চোখ বড় বড় করে আগানো দেখে আমি ভয়ে 1 পা বেডের উপর তুলব সেই মুহূর্তে উনি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, বললাম না, না নড়তে। উনার ধমক শুনে ভয়ে কুঁকড়ে গেলাম। উনি বেড ঘুরে আমার দিকে আসতেই আমি ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে মাথা নিচু করে 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। উনি আমার একদম কাছে আছেন আমি টের পাচ্ছি। উফ, কখন যে কি করে বসেন। হাত পা ভয়ে কাঁপছে। উনি কিছু করছেন না দেখে আরো বেশি ভয় পাচ্ছি। চোখ খোলার ও সাহস পাচ্ছি না। আমি সাহস নিয়ে এক চোখ মিটমিট করে খুলে দেখলাম উনি আমার সামনে নেই। আমি মাথা ঘুরিয়ে পেছনে তাকানোর আগেই আমার কানে কেউ ফু দিল। ভয়ে আমি চিৎকার দিয়ে দৌড়ে বেডরুম থেকে বের হব সেই মুহূর্তে কেউ আমার কোমর ধরে টান দিয়ে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, আমি তো জানতামই না আমার বউটা যে এত ভীতু। আমি আস্তে করে পেছনে তাকালাম। উনি শয়তানি হাসি ঠোঁটে নিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। উনার এরকম হাসি দেখে আমার ভয় আরো বেড়ে গেল। শরীরের ভেতর কেমন কেমন যেন লাগছে। গা শিউরে শিউরে উঠছে। নিশ্চয় ভয়। উনি ডান হাতে আমার কোমর জড়িয়ে ধরে বাম হাতটা আমার সামনে ধরে হ্যান্ডওয়াচের দিকে তাকিয়ে বললেন, দেখো তো, 11টা বাজতে আর কতক্ষণ বাকি? আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা 40 বাজে। আমি উনাকে বললাম, জানি না, মাইল দিব একটা। আমি ঘড়ি দেখতে পারি না। কি? সত্যি? অ্যান আসছে। উনি নাকি ঘড়ি দেখতে পারেন না। এখন আমি একটু রোম্যান্স শুরু করি তখন বলবে, দেখুন আমাদের একদম সময় নেই। এগুলো পরেও করতে পারবেন, এখন চলুন। উফ, উনার কথা শুনে রাগে শরীর পুড়ে যাচ্ছে। বজ্জাত একটা। আন্টি ঠিকই বলে, আসলেই বজ্জাত। উনি স্বাভাবিকভাবেই পেছনে থেকে আমার গালে চুমো খেয়ে বললেন, খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। আমাকে শুনিয়ে শুনিয়ে কথাটা বলেই আমার ঘাড়ে চুমো খেতে যাবেন সেই মুহূর্তে আমি অস্পষ্ট স্বরে বললাম, এখন সত্যিই টাইম নেই এসব করার। আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, জানতাম তুমি এই কথাটাই বলবে। আমি এক প্রকার জোর করে উনার থেকে নিজেকে ছাড়িয়ে টাওয়ালটা নিয়ে চুল মুছতে মুছতে রুমের বাহিরে চলে এলাম।
আম্মুর রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে বসে বসে চুল শুকাচ্ছি। উনি আমার রুমেই আছেন। একা একা কি করছেন কে জানে। আমি হেয়ার ড্রায়ারটা রেখে আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমের সামনে যেয়ে রুমের ভেতর একটু উকি দিলাম। উনার দিকে চোখ পড়তেই চোখ বড় বড় করে ফেললাম। উনি কি যত্ন সহকারে আমার শাড়িটা ভাঁজ করে আলমারিতে রেখে দিলেন। ওয়াশরুমের দরজা লাইট সব অফ করে দিলেন। সবকিছুর প্রতি উনার কি নিখুঁত কেয়ার। আমি তো শাড়িটা ঠিকঠাক মতো না রেখেই বেরিয়ে পড়তাম। উনার সাথে চোখাচোখি হতেই আমি এমন ভাব ধরে রুমে ঢুকলাম, মনে হলো রুমে ঢোকার উদ্দেশ্যেই আমি এসেছি। আমাকে দেখে উনি আমার দিকে এগিয়ে এসে বললেন, আবার রুমে ঢুকছো কেন? রুমে আর কোনো কাজ নেই, সবকিছু গুছিয়ে রেখেছি, এখন চলো। আমি অবাক হয়ে বললাম, মানে এখনই? হুম, বলেই আমার হাত ধরে মেইন ডোরের বাহিরে এনে মেইন ডোর লক করে চাবিটা আমার হাতে দিয়ে বললেন, যাও, দিয়ে এসো। আমি হা করে কিছুক্ষণ উনার দিকে তাকিয়ে থেকে চাবিটা নিয়ে ছোটাম্মুর কাছে দিয়ে এলাম। আসার সময় সবাইকে বিদায় দিয়ে এলাম। চাচুরা উনাকে মাথায় হাত দিয়ে দোয়া করলেন, জড়িয়ে ধরলেন, বোনগুলোর মাথায় উনি হাত দিয়ে আদর করে বিদায় নিলেন। আমিও বোনগুলোকে জড়িয়ে ধরে বিদায় নিলাম। লিফটের ভেতর ঢুকে উনি আমার ওড়নাটা দিয়ে আমার মাথা ঢেকে দিলেন। আমার সামনের চুলগুলো কানের পিঠে দিয়ে ওড়নাটা সামনের দিকে একটু টেনে দিলেন। তারপর উনার দুই হাত দিয়ে আমার দুই গাল ধরে কপালে একটা চুমু দিয়ে বললেন, একদম পারফেক্ট লাগছে। আমি এতক্ষণ অবাক চোখে উনার দিকে তাকিয়ে রোবটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে উনার কাণ্ড দেখছিলাম। ইফাজের ড্রাইভার এসে স্টেশন থেকে গাড়িটা নিয়ে গেল। আর যাওয়ার সময় ইফাজকে একটা ব্যাগ দিয়ে গেল। উনার কাপড় চোপড় আরো সব হাবিজাবি মনে হয় ব্যাগটার মধ্যে। ট্রেন স্টেশনে থামতেই ইফাজ আমার হাত শক্ত করে ধরে ট্রেনে উঠে একটা এসি কেবিনে ঢুকলো। কেবিনটা দেখেই আমার রাগ হলো। আমি চোখ রাঙিয়ে উনার দিকে তাকিয়ে বললাম, আপনি কেবিন নিয়েছেন? দেখতেই তো পাচ্ছ। শুধু শুধু কেন? শুধু শুধু মানে? কিছু না। প্রচুর রাগ হচ্ছে উনার উপর। আমি অন্যদিকে তাকিয়ে উনাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম, মানুষ মাত্র দুজন, আর উনি পুরো কেবিনটাই কিনে নিয়েছেন। 6 জনের সিট একসাথে কিনেছেন। টাকা কি গাছ থেকে পড়ে? 5-6টা বাচ্চা কাচ্চা থাকলে না হয় একটা কথা ছিল। ফ্যামিলি আছে তাই কেবিন নেওয়া দরকার। কিছুই তো নেই। শুধু শুধু টাকা নষ্ট। কথাগুলো বলে নিজের পায়ে নিজে লাথি দিলাম। উনার কোনো রিয়েকশনই নেই। আমি যে এতক্ষণ শুনিয়ে শুনিয়ে কথাগুলো বললাম এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কিচ্ছু শোনেননি। ইফাজ ব্যাগটা উপরে রেখে আমার হাত টেনে জানালার পাশে বসিয়ে উনি আমার পাশে বসে কানের কাছে আস্তে করে বললেন, ভয় পাওয়ার কিছু নেই। এই কেবিনটা আমি আর একটা দাদু টাইপের দাদু একসাথে নিয়েছি। উনার কথা শুনে চোখ ছোট ছোট করে উনার দিকে তাকিয়ে বললাম, ভয় পাবো কেন? আপনি তো আছেন। তোমার ভয় তো এখানেই। উনার কথা শুনে আমি উনার একদম কাছে গিয়ে শক্ত করে উনার হাত ধরে বললাম, মোটেও না। আপনি কিন্তু আপনার কথার মাধ্যমে আমাকে ভয় দেখাচ্ছেন। আমার কথা শুনে উনি পুরো কেবিন কাঁপিয়ে হাসলেন। হঠাৎ উনার এরকম হাসি শুনে আমি আস্তে করে উনার হাতটা ছেড়ে দিয়ে জানালার দিকে ঘেঁষে বসলাম। উনি হাসি থামিয়ে আমার একদম কাছে এসে হাত দুটো শক্ত করে ধরে বললেন, টিয়া পাখি, আই লাভ ইউ। হঠাৎ উনার মুখে আই লাভ ইউ শুনে অবাক চোখে উনার দিকে তাকালাম। উনি আমার চোখে চোখ রেখেই আমার দুহাতের তালুতে একসাথে চুমো খেলেন। আই লাভ ইউ কথাটা উনার মুখে খুব কমই শুনি। উনার কাজের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, উনার ব্যবহারে, আমার প্রতি কেয়ারিং এইগুলোর মাধ্যমেই উনি বুঝিয়ে দেন উনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন। কেবিনে হঠাৎ বয়স্ক দুজন বৃদ্ধ বৃদ্ধা ঢুকে পড়লেন। উনাদের দিকে চোখ পড়তেই ইফাজ আমাকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে উনাদের সালাম দিলেন। কিছুক্ষণ পর মাঝারি বয়সের একজন লোক এসে ইফাজের সাথে হ্যান্ডশেক করে বললেন, ঠিকঠাক মতো নামিয়ে দিয়েন, আর কোনো প্রবলেম হলে আমার নাম্বার তো আপনার কাছে আছেই। একটা কল করে জানিয়ে দিয়েন। সরি, বেশি কষ্ট দিলাম। ইফাজ লোকটার কাঁধে হাত রেখে বললেন, কষ্ট কিসের ভাই? উনারা আমার মা বাবার মতোই।
লোকটা কথা বলতে বলতেই আমার দিকে তাকিয়ে বললেন, ভাবি নাকি? ইফাজ আমার দিকে তাকিয়ে হেসে বললেন, হুম। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে তাকালাম। লোকটা চলে গেল। মুরুব্বি দুজনের মধ্যে একজন জানালা ঘেঁষে বসে আছেন, আরেকজন সিটে শুয়ে আছে। কিন্তু দুজন দুজনের হাত ধরে আছেন। ইফাজ দাঁড়িয়ে পাঞ্জাবি ঠিক করছিল। আমি উনার হাতটা টান দিয়ে আস্তে করে বললাম, আপনি উনাদের একবার দাদু বলছেন আবার মা বাবা বলছেন, ব্যাপারটা কেমন হাস্যকর শোনাচ্ছে না? উনি আমার কথা শুনে হাসতে হাসতে বললেন, উনাদের দেখে আমার দুই প্রজন্মই মনে হচ্ছে। ব্যাপার না। উনার কথা শুনে আমি হেসে বাহিরে তাকালাম। আমার সাথে কোনো ব্যাগ, পানির বোতল, খাবার কিছুই নেই। আমার ফোনটাও আমি ভুলে ফ্ল্যাটে রেখে চলে এসেছি। স্টেশনে এসেই মনে পড়েছে ফোনের কথা। মুরুব্বিদের সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে। থাক, পরে বলবো। ট্রেন ছাড়তে একটু লেট হবে, সেই ফাঁকে ইফাজ ট্রেন থেকে নেমে খাবার আর পানি কিনে নিয়ে আসলো। আমার কোলে খাবারের প্যাকেটগুলো রেখে দাঁড়িয়ে থেকেই উনি পানির বোতলের মুখ খুলে বোতলের অর্ধেক পানি শেষ করে দিলেন। আরেকটা বোতল আমার হাতে দিয়ে সিটে বসলেন। আমার কোল থেকে খাবারের প্যাকেটগুলো নিয়ে রেখে দিলেন। জানালা একদম লাগানো। আমি জানালার সাথে মাথা ঠেকিয়ে চুপচাপ বাহিরে তাকিয়ে আছি। উনি আমার কাঁধে মাথা রেখে বললেন, কি ভাবো? আমি উনার দিকে তাকিয়ে বললাম, কই, কিছু না তো। তারপর আস্তে করে উনার মাথাটা সরিয়ে দিয়ে বললাম, সামনে মুরুব্বি বসে আছেন তো। আমি তো জাস্ট মাথাটা রেখেছি। আর উনারা দেখো কি সুন্দর হাত ধরে আছেন। উফ, উনারা মুরুব্বি। বসতেই পারেন। তুমি না সত্যি। দেখি ঠিক হয়ে বসো। আমাকে উনি সোজা করে বসিয়ে আমার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেললেন। আমি আমার এক হাত উনার চুলের ভেতর দিয়ে আস্তে আস্তে বুলাতে লাগলাম। উনি আস্তে করে বললেন, একটু টেনে দাও। কি? চুল? ওহ। উনার কথা মতো আমি আস্তে আস্তে উনার চুল টেনে দিচ্ছি। উনি চোখ কপালে তুলে আমার দিকে তাকিয়ে বললেন, আমি টেনে দিতে বলেছি, বুলাতে বলিনি। যাক বাবা, টেনেই তো দিচ্ছি। আর কত জোরে টানবো? আমি আস্তে করে বললাম, আর কত জোরে টানবো? অনেক জোরে। পারবো না। আপনি ব্যথা পাবেন। মজা লাগে। প্লিজ আর একটু জোরে জোরে টানো না। আমি উনার কথা মতো জোরে জোরে টানলাম। উনার চুলগুলো সিল্কি টাইপের, বাট উপর দিকে উঠানো। আমি ইচ্ছামতো চুলগুলো টেনে দিলাম। ট্রেন ছেড়ে দিয়েছে। আমি বাহিরে তাকিয়ে স্টেশনে থাকা মানুষগুলোর দিকে এক পলক তাকিয়ে উনার চুল টানতে টানতে বললাম, মহানগর গোধূলি এক্সপ্রেস তো আমার জানামতে সন্ধে 6টা-7টার বা সকালের দিকে ছাড়ে। বাট আজ এত লেট কেন? উনি চোখ বন্ধ করেই উত্তর দিলেন, জানি না। ট্রেন সম্পর্কে তেমন ধারণা নেই। মনে হয় একদিন এক সময় ছাড়ে। ওহ, ঘুম পেয়েছে আপনার? না। তাহলে চোখ বন্ধ যে? এমনি। ভালো লাগছে। কার কাঁধে মাথা রেখেছি দেখতে হবে তো। উনার কথা শুনে আমি শব্দহীনভাবে হাসলাম। ইফাজ চোখ খুলে আমার হাত ধরে হাতের আঙ্গুলগুলো টানতে টানতে বলল, বউকে নিয়ে ট্রেন জার্নি, এত আনন্দ। জানতাম না। একটা রোমান্টিক রোমান্টিক ভাব আসে মনের মধ্যে। উনার কথা শুনে লজ্জায় উনার মাথাটা কাঁধ থেকে সরিয়ে দিয়ে হাতটা উনার কাছ থেকে ছাড়িয়ে বাহিরের দিকে তাকিয়ে রইলাম। আর চোখে দেখতে পেলাম উনি একটু উঠে পকেট থেকে ফোন বের করলেন। কার নাম্বারে যেন কল দিচ্ছেন। কেউ ধরল না দেখে ফোনটা পকেটে রেখে দিলেন। হঠাৎ উনি আমার কোমর ধরে টান দিয়ে উনার একদম বুকের কাছে নিয়ে গেলেন। আমি আস্তে করে উনার দিকে তাকিয়ে বললাম, হচ্ছে কি? ছাড়ুন। ঘুম আসলে ঘুমোতে পারো। এই বিছানাটা কিন্তু শুধু আজকের জন্যই। কাল থেকে কিন্তু পাবা না। সো যত পারো ইউজ করো। আমার ঘুম আসেনি। এখন ছাড়ুন। প্লিজ। আমার কথা শুনে উনি দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন। সামনে বসে থাকা দাদুটা মাঝে মাঝে এদিকে তাকিয়ে উনার কাণ্ড দেখছেন। আরেকজন চোখ বন্ধ করেই শুয়ে আছেন। একবারও খোলেননি। আমি উনার পেটে গুঁতো দিয়ে ইশারায় দাদুটাকে দেখালাম। উনি দেখতে পেলেন দাদুটা কিছুক্ষণ পর পর এদিকে তাকাচ্ছেন। তাকাবেন নাই বা কেন? বৃদ্ধ হয়েছেন বলে কি কিছু বোঝেন না?
উনি আস্তে করে আমাকে ছেড়ে দিয়ে নিজের সিটে ঠিকঠাক হয়ে বসলেন। বাম পায়ের হাঁটুর উপর ডান পায়ের টাকনু রেখে নাড়াতে লাগলেন। এমন ভাব দেখাচ্ছেন মনে হচ্ছে ইনোসেন্ট একটা ছেলে বসে আছেন। আমি ওড়নাটা মাথায় ঠিক করে দিয়ে চুপচাপ নিজের সিটে হেলান দিয়ে বসে বসে রাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম। প্রায় অনেকক্ষণ পর উনি আমার কানে ফিসফিস করে বললেন, টিয়া পাখি, দাদুটা কিন্তু ঘুমিয়ে পড়েছে। উনার কথা শুনে আমি সামনের সিটে তাকিয়ে দেখলাম সত্যি সত্যিই উনি ঘুমিয়ে পড়েছেন। আমি ভয়ে ভয়ে উনার দিকে তাকিয়ে বললাম, তো তো মানে? উনি হাত বাড়ানোর আগেই আমি শক্ত করে উনার হাত দুটো ধরে ফেললাম। আমার এই ছোট ছোট হাত কতক্ষণই বা উনার ওই বিশাল হাত দুটো ধরে রাখতে পারে। আমার হাতের মুঠো থেকে উনার হাত ছাড়া পাওয়ার সাথে সাথেই ভয়ে উনার দিকে তাকিয়ে বললাম, সরি, ইচ্ছে করে ধরিনি। ওকে, আমিও ইচ্ছে করে ধরবো না। উনি আমার একদম কাছে আসতেই আস্তে করে বললাম, প্লিজ, বলো তো এখন আমি তোমাকে কি করব? উনি দুষ্টু স্বরে বললেন। আমি চেহারায় মায়া ফুটিয়ে উনার দিকে তাকালাম। উনি তবুও থামছেন না। আমি এক হাত দিয়ে কোনোরকমে উনার একটা হাত ধরে বললাম, আমি তখন ইচ্ছা করে ধরিনি। উনি আমার কোনো কথাই শুনছেন না। আমার এখন কি করা উচিত? উনার থেকে যত দূরে যাচ্ছি ভয়টা আরো বেশি পাচ্ছি। আর কোনো কিছু না ভেবে চোখ বন্ধ করে উনার হাত দুটো দুই দিকে সরিয়ে শক্ত করে উনাকে জড়িয়ে ধরলাম। হাত পা কাঁপছে। আরো শক্ত করে ধরলাম উনাকে। চুপচাপ উনার বুকে মাথা রেখে এক প্রকার শুয়েই আছি। উনিও উনার দুই হাত দিয়ে আমাকে গভীরভাবে জড়িয়ে ধরে বললেন, এভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। আমার হাত পা কাঁপা একটু একটু কমেছে। উনার কথাটা শুনে আমি মাথা তুলে উনার দিকে তাকিয়ে বললাম, মানে, গলা কাঁপছে কেন? আমি উনার বুকে আবার মাথা রেখে বললাম, ভয় পেয়েছি। উনি আমার মাথায় চুমো খেয়ে বললেন, হাজবেন্ডকে ভয় পাওয়া ভালো লক্ষণ না কিন্তু। তাহলে ভয় দেখান কেন? আমি তো রোম্যান্স করতে চাচ্ছিলাম। উনার কথা শুনে আমি লজ্জায় উনার বুকে কিল দিলাম। তারপর মাথা উঠিয়ে বললাম, ওই কথাটা কেন বললেন? কোন কথা? এভাবেই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এইটা? আমার কথা শুনে উনি এক হাত দিয়ে পিঠে স্লাইড করছেন, অন্য হাত দিয়ে আমার মাথাটা উনার বুকে চেপে ধরে হাসতে হাসতে বললেন, তুমি আমার সাথে যতই ফ্রি ভাবে কথা বলো বা হেসে হেসে কথা বলো না কেন, আমি যখন তোমার কাছে আসি তখনই তুমি ভয় পাও। যেই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তার জন্য নিজেকে একটু দূরে দূরে সরিয়ে রাখি যাতে তুমি একটু সময় পাও। কিন্তু আমার ধারণাটা ভুল। দূরে দূরে থেকে হঠাৎ একটু তোমার কাছে গেলেই তুমি আরো বেশি ভয় পাও। তাই আজ আমি নিজে ভয় দেখিয়ে তোমার ভয়টাকে আহত করলাম। এখনো মারতে পারিনি, বাট একদিন মেরে ফেলবো, চিন্তা করো না। সেদিনের পর থেকে তুমি নিজেই আমার কাছে আসবা, কিন্তু আমার দিকে তাকাতে পারবে না। কি করবেন? উহুম, বলা যাবে না। উনি কানের কাছে ফিসফিসিয়ে বললেন, সিক্রেট। উফ, বুকের ভেতরটা এমনিতেই কাঁপছে। উনার এইসব ভয়ানক কথা শুনে আরো জোরে জোরে কাঁপছে। উনি আবার বললেন, ওই ভয়টা না দেখালে তুমি জীবনেও এত সুন্দর করে নিজে থেকে এভাবে জড়িয়ে ধরতে না। আমি উনার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, আপনি সত্যিই খারাপ। আমার কথা শুনে উনি উনার দুপায়ের পাতা দিয়ে আমার এক পা চেপে ধরে চোখে মুখে দুষ্টুমি ভাব এনে বললেন, এখন খারাপ বলছো? যখন তোমার জীবনের সবচেয়ে দামি জিনিস ভয়, লজ্জাগুলোকে মেরে ফেলবো তখন কি বলবে? হুম। ইফাজ উপর থেকে ব্যাগটা নামিয়ে একটা টি শার্ট বের করলো। আমার সামনেই পাঞ্জাবি খুলে পাঞ্জাবিটা ভাঁজ করে ব্যাগে রেখে দিল। কিছুক্ষণ হাত উপর নিচ করে এক্সারসাইজ করে টি শার্ট পরে নিল। আমি এতক্ষণ গভীরভাবে উনাকে পর্যবেক্ষণ করছিলাম। উনার শরীরের প্রতিটা অংশেই নিখুঁতভাবে চোখ বুলিয়ে দেখছিলাম। হঠাৎ উনি আমার দিকে তাকাতেই আমি চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম। উনি আমার কাছে এসে আমার পা দুটো সিটের উপর তুলে দিয়ে আমাকে এমনভাবে বসালেন মনে হচ্ছে এখন আমি সাধনা শুরু করব। ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে ব্যাগটা উপরে রেখে আমার কোলে শুয়ে পড়লেন। ল্যাপটপটা বুকের উপর রেখে ল্যাপটপ চালাচ্ছেন আর চোখ উল্টো করে আমার দিকে তাকাচ্ছেন। উনি যতবার আমার দিকে তাকাচ্ছেন আমি ততবার উনার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছি। টিয়া পাখি,
উনি ল্যাপটপে কাজ করতে করতে হঠাৎ করে ডাকলেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, হুম। কয়টা বেবি নিতে চাও? কি? হঠাৎ উনার এরকম প্রশ্নে মুখ ফসকে কি বের হয়েছে। কোনোরকমে নিজেকে সামলিয়ে বললাম, কি বললেন? শুনতে পাইনি। বলো। প্রশ্নটা কি ছিল? আজ কত তারিখ? প্রশ্নটা করেই উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি রেগে অন্যদিকে তাকালাম। তোমার সব লুকের পিকই সুন্দর আসে। আই লাইক ইট। উনি ল্যাপটপের দিকে তাকিয়েই কথাগুলো বললেন। আমি উনার দিকে তাকিয়ে ল্যাপটপের দিকে তাকাতেই দেখলাম উনি আমার পিক তোলায় ব্যস্ত। আমি রেগে অন্যদিকে তাকিয়েছিলাম, সেই পিকটাও তুলেছেন। পিকটা দেখামাত্রই আমি ল্যাপটপটা দ্রুত বন্ধ করলাম। উনিও খুললেন না, নিচে নামিয়ে রাখলেন। ইফাজ আমার এক হাত টেনে উনার বুকের সাথে চেপে ধরে বললেন, বললে না তো। বেবি নিবে কয়টা? তখন তো 5-6টার কথা বললে। 5-6টাই নিবে নাকি তারও বেশি? ইস। ভাবলাম উনি কথাটা ভুলে গেছেন। আমি অন্যদিকে তাকিয়ে মনে নেই টাইপের ভাব নিয়ে বললাম, কখন 5-6টার কথা বললাম? টিয়া পাখি। দিস ইজ নট ফেয়ার। নো চালাকি। আমার সত্যি মনে নেই। উনি আমার হাতের 5টা আঙ্গুল সোজা করে উনার বাম হাতের 5টা আঙ্গুল আমার আঙ্গুলের পাশে রেখে বললেন, দেখো তো, এখানে কয়টা আঙ্গুল? 10টা। কি বুঝলা? আমি ভ্রু কুঁচকে বললাম, কিছুই না। সিরিয়াসলি বুঝোনি? না। বুঝিয়ে বলি? না। ইস। বুঝেও না বোঝার অ্যাক্টিং করা হচ্ছে। হুম। কথাটা বলেই উনি উঠে আমার কপালে চুমো খেয়ে আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলেন। আমি উনার বুকে মাথা রেখে লজ্জায় হাসলাম। উনি আমাকে উনার কোলে শুইয়ে দিয়ে বললেন, কিছুক্ষণ ঘুমিয়ে নাও। উহুম। আমি উনার কোল থেকে উঠে বসে হাতের ইশারায় উনাকে আমার কোলে শুতে বললাম। তারপর আস্তে করে বললাম, 5 মিনিট আপনি ঘুমিয়ে নেন। অনেক রাস্তা। আমি এখন শুয়ে পড়লে পুরো ঘুমিয়ে যাব। আপনার আর রেস্ট নেওয়া হবে না। আগেই বলেছি বিয়ের আগে নো চান্স। কথাটা বলেই উনি আমার হাত টেনে নিজের কোলে শুইয়ে দিলেন। আমার গলা থেকে ওড়নাটা ছাড়িয়ে আমার পুরো শরীরের উপর ছড়িয়ে দিলেন। আমি উনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। উনি বাম হাত দিয়ে আমার চুলের মধ্যে হাত বুলাতে লাগলেন আর ডান হাতে ফোন নিয়ে কাকে যেন কল করছেন। কিছুক্ষণ পরই উনি আমাকে ডেকে দিলেন। আমি ঘুম ঘুম চোখে উঠে যখন উনার হাতের ঘড়ির দিকে তাকালাম আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। রাত 3:30 বাজে। 3 ঘন্টার বেশি সময় ধরে ঘুমিয়েছিলাম। আর আমার মনে হচ্ছে একটু আগেই তো চোখ বন্ধ করলাম। একটাবার ও ডাকেননি। সব সময় কেন উনি এরকম করেন? আমি অসহায়ত্ব নিয়ে উনার দিকে তাকিয়ে বললাম, ডাকেননি কেন এতক্ষণ? ডেকেছি তো। কই? শুনতে তো পেলাম না। আস্তে আস্তে ডেকেছিলাম। তাই শুনতে পাওনি? আমি ওড়নাটা ঠিক করে গায়ে জড়িয়ে সামনে তাকাতেই দেখলাম মুরব্বি দুজন বসে বসে খাচ্ছেন। আমাকে দেখে দাদুটা হেসে হেসে গুড মর্নিং বললেন। ইফাজ সাথে সাথেই হেসে দিল। ইফাজ খাবার আমার সামনে দিয়ে বলল, খেয়ে নাও। উনারা তোমার সাথে খাবেন বলে এতক্ষণ অপেক্ষা করছিলেন। বাট অনেক ডাকার পরও তুমি উঠছিলে না দেখে আমি উনাদের শুরু করতে বললাম। আমারও কিন্তু খুব ক্ষুধা লেগেছে। উনার কথাগুলো শুনে আমি কিছুক্ষণ উনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে খাবারের প্যাকেট থেকে খাবারগুলো বের করে উনার সামনে ধরে বললাম, নিন। আমার খাবার আমার হাতেই আছে। ওটা তোমার। ওহ, সরি। আমি খেতে শুরু করলাম। উনিও খাচ্ছেন। সামনের দুজনের খাওয়া কমপ্লিট। একজন খাওয়া শেষ করেই আবার আগের মতো শুয়ে পড়লেন। এইবার উনি দাদুটার কোলের মধ্যে শুয়েছেন। আরেকজন সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। দেখে মনে হচ্ছে যে কোনো সময় ঘুমের রাজ্যে তলিয়ে যাবেন। প্রায় অনেকক্ষণ পর আমার খাওয়া শেষ হলো। ইফাজের অনেক আগেই শেষ হয়েছে। ও বসে বসে এতক্ষণ ফোন দেখছিল। টাওয়াল দিয়ে হাত মুছে জানালার সাথে হেলান দিয়ে বাহিরে তাকালাম। রেললাইনের দুই ধারের বাড়িগুলো সব অন্ধকার। সবাই হয়তোবা নিরালায় ঘুমাচ্ছে। ইফাজ একদম আমার গা ঘেঁষে বসে দুই হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে থুতনিটা আমার ঘাড়ে রেখে বললেন, কি দেখো? কিছু না। বাড়িগুলো দেখছিলাম।
ওগুলো বাড়ি না, ওগুলো বস্তি। একই। তোমার কাছে সবই এক। আমি উনার দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে বাহিরে তাকালাম। উনি এতক্ষণ হালকাভাবে জড়িয়ে ধরেছিলেন, এখন একেবারে শক্ত করে জড়িয়ে ধরলেন। 6টা 40-এর দিকে আমরা ট্রেন থেকে নামলাম। প্ল্যাটফর্ম পেরোতেই দেখলাম আব্বু গাড়ি নিয়ে হাজির। ইফাজ দাদুদের একটা বাসে তুলে দিয়ে আমাকে নিয়ে গাড়িতে বসলেন। আব্বু ড্রাইভারের পাশের সিটে বসেছে, আমি আর ইফাজ পেছনের সিটে। আব্বু সামনের দিকে তাকিয়ে ইফাজের সাথে টুকটাক কথা বলছেন। ড্রাইভার আঙ্কেল আর আমি শ্রোতা হয়ে বসে বসে শুনছি। উনি গাড়িতে উঠেই সেই যে আমার কোমর জড়িয়ে ধরেছেন, ছাড়ার নাম নেই। বাসায় এসেই প্রথমে আম্মুকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিলাম। আম্মু আমার রুমটা উনার জন্য ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলেন। আমি আমার রুমে শুধু পড়ার জন্যই ঢুকি, বাকি সময়ে আমার বোনটার সাথেই ওর রুমে থাকি। উনি আম্মুকে সালাম দিলেন। আম্মু সালামের উত্তর নিয়ে 1 সেকেন্ডও অপেক্ষা না করে উনাকে রুমে নিয়ে গেলেন। আমি আমাদের রুমে মানে নাফিসার রুমে চলে এলাম। নাফিসাকে দেখলাম ও এখনো ঘুমোচ্ছে। আমি আস্তে করে ওর কাছে যেয়ে ওর কানের কাছে বিকট জোরে একটা চিৎকার দিলাম। নাফিসা ভয়ে ধরফর করে বিছানা ছেড়ে লাফ দিয়ে নিচে নামল। ওর কাণ্ড দেখে আমি হাসতে হাসতে পুরো রুম মাথায় তুললাম। উফ, আপু ভয় পাইয়ে দিয়েছিলি। কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আব্বুর সাথে যেতে চেয়েছিলাম, কিন্তু দেখ আব্বু আমাকে ঘুম থেকে ডাকলই না। ভাইয়া কই? রুমে। ওহ, দেখা করে আসি। এই না, এখন না, ফ্রেশ হচ্ছে মনে হয়, পরে যে দেখা করিস। ওকে। তো এখন বল কি কি করলি? এই 2 দিন কত মিস করছি তোকে। আগে বল, বার্থডে উইশ করিসনি কেন? ভাইয়াই তো আমাকে মানা করলো ফোন দিয়ে, তোকে সারপ্রাইজ দিবে তার জন্য। কি? হুম। আচ্ছা বাদ দে, ভাইয়ার গিফট দেখা। ওটা তো ঢাকায় রেখে এসেছি, আনতে পারলে আনতাম। মানে? পুরো একটা ফ্ল্যাট গিফট করেছে। কথাটা বলেই আলমারি থেকে ড্রেস বের করে আমি হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নাফিসা সেই আগের জায়গায় বসে আছে। আমি ওর কাছে যেয়ে সামান্য ধাক্কা দিয়ে বললাম, কি রে, এখনো এভাবে বসে আছিস কেন? কথাটা নিতে পারিনি। উফ, যা ফ্রেশ হয়ে আয়। নাফিসা চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। আমি কিচেনে আম্মুর কাছে চলে আসলাম। আম্মু আমাকে দেখেই কিচেন থেকে বের করে দিল আর বলে দিল একটু রেস্ট করতে। আমি কিচেন থেকে চুপচাপ রুমে চলে আসলাম। নাফিসা রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর আবার রুমে ঢুকে বলল, গেস্ট রুমে তো ভাইয়াকে দেখলাম না। কই উনি? আমার রুমে। ওহ, বলেই নাফিসা চলে গেল। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়লাম। 20 মিনিটের মতো হয়ে গেল কিন্তু নাফিসার রুমে আসার কোনো নাম নেই। সে নিশ্চয় তার রাজ্যের গল্প জুড়ে দিয়েছে ইফাজের সাথে। কাল থেকে এমনি এক ফোঁটাও ঘুমায়নি। আমি বিছানা ছেড়ে উঠে আমার রুমের দিকে পা বাড়ালাম। রুমের ভেতর ঢুকে দেখলাম ইফাজ আর নাফিসা ল্যাপটপ সামনে রেখে কি যেন দেখছে। আমি কাছে যেতেই ইফাজ আমার হাত টেনে ওর পাশে বসিয়ে বলল, তুমি তো দেখোনি এই পিকগুলো, এসো একসাথে দেখি। আমি ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে নাফিসার দিকে তাকিয়ে বললাম, পিকগুলো পরেও তো দেখতে পারতিস। আজ সারা রাত উনি জেগেছিলেন। কমন সেন্স বলে তো একটা কথা আছে, নাকি? আপু আমি তো দেখতে চাইনি। ভাইয়া নিজে আমাকে বের করে দেখাচ্ছেন। আমি উনার দিকে রাগী লুক নিয়ে তাকাতেই উনি নাফিসার দিকে তাকিয়ে বললেন, শালি, তুমিই তো দেখতে চেয়েছিলে তখন, সত্যিটা বলো। ইফাজের কথা শুনে নাফিসা অসহায়ভাবে উনার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আপনিও? কি আমি? যাও যাও, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। নাফিসা ল্যাপটপটা নিয়ে রুমে চলে গেল। আমি মাত্রই বেড থেকে উঠতে যাব সেই মুহূর্তে হাত ধরে টান দিল। আমি ভয়ে উনার দিকে তাকিয়ে বললাম, কি? বসো, প্লিজ। কি প্লিজ? ঘুমিয়ে নেন একটু, একটা কন্ডিশনে ঘুমোবো। কি কন্ডিশন? চুল টেনে দিতে হবে। কি? পারবো না, প্লিজ। অভ্যাস হয়ে যাচ্ছে কিন্তু।
সেটাই তো চাই, বলেই উনি আমার হাত টেনে উনার পাশে বসিয়ে আমার কোমর ধরে শুয়ে পড়লেন। হঠাৎ এভাবে কোমর জড়িয়ে ধরাতে ভয় পেয়ে এক নিঃশ্বাসে কয়েক সেকেন্ড ওভাবেই ছিলাম। আমি চুপচাপ উনার দিকে তাকিয়ে ছিলাম। কিছু করছিলাম না দেখে উনি চোখ খুলে আমার দিকে তাকাতেই আমি অন্যদিকে তাকালাম। উনি আস্তে করে বললেন, সুযোগ দিয়েছি কিন্তু কাজে লাগাও। বিয়ের আগে কিন্তু আর পাবা না এভাবে। আমি একবার দরজার দিকে উকি দিলাম। আম্মু যে কোনো সময় উপস্থিত হতে পারে। এই অবস্থায় একবার আম্মু দেখে ফেললে আমি ওখানেই শেষ। আমি কোমর থেকে উনার হাতটা যতবার ছাড়ানোর চেষ্টা করছি ততবারই উনি শক্ত করে ধরছেন। ছাড়ুন, আম্মু আসছে। কথাটা বলে উনাকে ছাড়ানোর বৃথা চেষ্টা করলাম। কিন্তু উনি ভয় না পেয়ে উল্টো আমার কোলে মাথা রেখে দুই হাত দিয়ে দুই দিক থেকে কোমর শক্ত করে জড়িয়ে ধরে বললেন, টিয়া পাখি, যেটা বলেছি সেটা করো। আন্টি তোমার মতো বোকা না। তিনি অযথা এই রুমে ঢুকে তার মেয়েজামাইকে লজ্জায় ফেলবেন না। সো ভয় না দেখিয়ে চুল টেনে দাও। এই প্রথম উনি আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমোচ্ছেন। উনার এরকম স্পর্শে পুরো শরীর কাঁপছে। উনি যে আমাকে ছাড়বেন না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। কোনো কিছু না ভেবে আমি এক হাত দিয়ে উনার চুল আস্তে আস্তে টানতে লাগলাম। কিছুক্ষণ পর উনার কোনো সাড়া শব্দ পেলাম না। আমি মৃদু গলায় ঘুমিয়েছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য ডাকলাম। কিন্তু কোনো সাড়া পেলাম না। এত তাড়াতাড়ি ঘুমানোর মানুষ তো উনি নয়। আমি আবার ডাকলাম, ঘুমিয়ে পড়েছেন? ড্যাশ, একদম ঢং করবেন না কিন্তু বলে দিলাম। কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না দেখে আলতো করে উনার গালে হাত রাখলাম। তবুও উঠলেন না। সত্যি সত্যি মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। কেন যেন খুব উনার নাম ধরে ডাকতে ইচ্ছে করছে। ঘুমিয়েই তো আছেন, ডাকলে টেরই পাবেন না। আমি উনার গালে হাত দিয়ে আলতোভাবে কিছুক্ষণ স্লাইড করলাম। গভীরভাবে উনার দিকে তাকিয়ে আছি। ঘুমোলে উনাকে কত সুন্দর লাগে। আমি উনার একদম কাছে যেয়ে চোখের উপর একটা চুমু দিলাম। উনি একটুও নড়লেন না। তার মানে একেবারে ঘুমিয়ে পড়েছেন। আমি কোনো কিছু না ভেবে আস্তে করে, ইফাজ বলে ডাকলাম। সাথে সাথেই উনি বলে উঠলেন। ভয়েসটা মনে হলো আমার বউয়ের। ঠিক শুনলাম তো? ওহ মাই গড, উনি জেগে আছেন। হঠাৎ উনার কণ্ঠ শুনে প্রচণ্ড ভয় পেলাম। সাথে সাথেই বুকে থুথু দিয়ে উনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে একদৌড়ে রুমে এসে নাফিসার পাশে বসে পড়লাম। হঠাৎ আমাকে এভাবে রুমে আসতে দেখে নাফিসা ভয় আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, আপু, কি হয়েছে? এরকম করছো কেন? আমি একটা ঢোক গিলে নাফিসার দিকে তাকিয়ে বললাম, বোন রে, আমি নাম ধরে ডেকেছি। মানে? কার নাম? কিসের নাম? ইফ। ওকে ওকে, স্টপ। আগে রিল্যাক্স হও তারপর বল। আমি উল্টোপাশ হয়ে শুয়ে পড়লাম। কিন্তু মনের ভেতর হার্টবিট প্রচণ্ড দ্রুত গতিতে ওঠানামা করছে। শোয়া থেকে উঠে বসলাম। নাফিসা ভয় আর উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? হুম। কার নাম ধরে ডেকেছ? উনার। ভাইয়ার। আমি মাথা উপর নিচ করে হুম বললাম। উফ, আপু সত্যি তুমি পারো। কথাটা বলেই নাফিসা ল্যাপটপের দিকে তাকিয়ে আবার সেই আমার আর ইফাজের বার্থডে পিক দেখায় ব্যস্ত হয়ে পড়ল। আমি আস্তে করে উল্টোপাশ হয়ে শুয়ে পড়লাম। বুকের ভেতরটা কাঁপছে। উনি শুনে ফেলেছেন। হ্যাঁ, উনি শুনে ফেলেছেন। নাফিসা, উনি শুনে ফেলেছেন। আনমনেই কথাটা মুখ ফসকে বেরিয়ে এলো। নাফিসা কিছুটা বিরক্ত হয়ে বলল, প্লিজ, অফ যাও। ডিসগাস্টিং। হাজবেন্ডের নাম ধরে ডাকতেই পারো, এত ভয় পাওয়ার কি আছে? আজব। নাফিসা কখনোই আমার অবস্থাটা বুঝবে না। আমি রুম থেকে বের হয়ে কিচেনে চলে এলাম। আম্মু নেই, হয়তোবা রুমে। কিচেন থেকে ড্রয়িং রুমে চলে এলাম। টিভি অন করলাম। আমার চোখগুলো টিভির দিকে তাকিয়ে আছে। কিন্তু মনটা কারোর ভয়ে বুকের ভেতরে এদিক ওদিক দৌড়াচ্ছে। টিভিটা একেবারে অফ করে দিলাম। আম্মুর রুমে চলে এলাম। আম্মু ইউটিউবে রান্নার রেসিপি দেখছিল। আমাকে দেখামাত্রই আম্মু টেনে আম্মুর পাশে বসিয়ে বলল, দেখতো, এই রেসিপিটা কেমন? আমি না দেখেই বললাম, হুম,
ভালো। ইফাজকে রান্না করে খাওয়াবো। 3টা দেখা অলরেডি শেষ। আম্মু। জানো আমি। আম্মু ফোন থেকে চোখ তুলে আমার দিকে তাকিয়ে বলল। হুম। কি? কি যেন বললি? কই? আমি তাড়াতাড়ি রুম থেকে বের হলাম। বলা যাবে না। কাউকেই বলা যাবে না এই কথা। আমি রুমের বাহিরেই হাঁটাহাঁটি করছি। আর নিজের আঙ্গুল নিজেই টানছি। ইফাজ, আহ! নামটা কি অদ্ভুত সুন্দর। কিন্তু নামটার ভেতর এত ভয় কেন? সামান্য তো ডেকেছি আর তো কিছু করিনি। আমি নিঃশব্দে পা টিপে টিপে আমার রুমের ভেতর উকি দিলাম। উনি ঘুমোচ্ছেন। চিত হয়ে বালিশের উপর মাথা রেখে এক হাত মাথার নিচে দিয়ে অন্য হাত বুকের উপর রেখে পা লম্বা করে এক পায়ের পাতার উপর অন্য পা রেখে নিরালায় ঘুমোচ্ছেন। দেখে মনে হচ্ছে সবচেয়ে সুখী মানুষ। চেহারায় না আছে কোনো চিন্তার ছাপ আর না আছে কোনো ভয়। এদিকে আমি ভয়ে কোথাও না পারছি বসতে আর না পারছি শুতে। উনাকে দেখে কেন যেন মনে হচ্ছে উনি এখনো জেগে আছেন। শুধু চোখটাই বন্ধ করে আছেন। উনি কি আমার উপস্থিত বুঝতে পারেন? রিস্ক নেওয়া যাবে না। দ্রুত ওখান থেকে চলে আসলাম। রুমে চলে আসলাম। নাফিসা ল্যাপটপ নিয়ে রুম থেকে বের হচ্ছিল। আমাকে দেখেই নাফিসা বলে উঠল। পিকগুলো কে তুলেছিল আপু? প্রান্ত ভাইয়া আর রনিক ভাইয়া। কেন? ভীষণ সুন্দর হয়েছে পিকগুলো। বিশেষ করে তোমার আর ভাইয়ার কেক খাওয়ানোর পিকটা। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম। কোনটা? ওই যে তোমার হাত ধরে তোমার হাতে ভাইয়ার কেক খাওয়াটা। ওহ! নাফিসা ল্যাপটপটা নিয়ে রুম থেকে চলে গেল। রেখে আসতে যাচ্ছে মনে হয়। আমি চুপচাপ যেয়ে বিছানায় বসে পড়লাম। কিছুক্ষণ পরই নাফিসা ল্যাপটপটা রেখে এসে রুমে ঢুকেই বলল। আপু, ভাইয়া ডাকছে তোমাকে। কথাটা শুনেই আমি চোখ বড় বড় করে নাফিজার দিকে তাকিয়ে বললাম। উনি এখনো ঘুমাননি? না তো। ফোন চালাচ্ছিলেন দেখলাম। আমি অসহায়ভাবে নাফিসার দিকে তাকিয়ে বললাম। উনি এমন কেন রে? আমার কথা শুনে নাফিসা চোখ দুটো ছোট ছোট করে তাকিয়ে বলল। কেমন? এই যে কাল সারাদিন এত পরিশ্রম, তার উপর জার্নি করে এতদূর আসা, তারপরেও কোনো উইকনেস নেই উনার মধ্যে। ওহ! ঘুম না আসলে তো আর জোর করে ঘুমোতে পারবে না। না ঘুমিয়েও শুয়ে শুয়ে রেস্ট নেওয়া যায়। যেই কাজটা এখন ভাইয়া করছে। বেশি কথা না বাড়িয়ে ভাইয়া ডাকছে ওখানে যাও। আমি নাফিসাকে দেখিয়ে দেখিয়ে রুম থেকে বের হলাম ঠিকই। কিন্তু উনার কাছে যাওয়ার সাহস পাচ্ছি না। বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম সেই মুহূর্তে আম্মুকে এদিকে আসতে দেখলাম। আমাকে দেখেই আম্মু এগিয়ে এসে বলল। ইফাজ কি ঘুমিয়ে পড়েছে? কেন? দরকার ছিল। আম্মুর কথা শুনে আমি চালাকি করে বললাম। যেয়ে দেখে আসো। না, এভাবে যাওয়া ঠিক হবে না। তুই একটু তোর শাশুড়ির নাম্বারটা দে। আমার ফোন তো আনিনি। ভুলে রেখে এসেছি। তোমাকে না সেদিন ফোন করে ইয়াসের সাথে আমার দেখা হওয়ার ঘটনাটা জানালো তখন সেভ করে রাখোনি? ওইটা তো তোর আব্বুর ফোনে কল দিয়েছিল। তো আব্বুর কাছ থেকে নাও। বাসায় নেই। ইফাজের কাছ থেকে এনে দে। তুমি চলো আমার সাথে। আমার কিচেনে একটু কাজ আছে। তুই তাড়াতাড়ি নাম্বারটা এনে দে। কথাটা বলেই আম্মু চলে গেল। কথাটা এমনভাবে বলে গেল মনে হলো আমার সাথে উনার কাছে যাওয়াটাকে এভয়েড করলো। আমি ওড়নাটা ঠিকঠাক করে সরাসরি রুমে ঢুকে উনার দিকে না তাকিয়ে বলে ফেললাম। আন্টির নাম্বারটা একটু দিন। আম্মু চেয়েছে। আসতে এত লেট হলো কেন? এদিকে এসো। উনার কথাটা শুনেই হাত পা রীতিমতো দ্বিগুণ জোরে কাঁপতে শুরু করলো। আমি আমার ওড়নার কোনা ধরে টানাটানি করতে করতে বললাম। সময় নেই। নাম্বারটা একটু তাড়াতাড়ি দিন। আর্জেন্ট। আমাকে এখনই আম্মুর কাছে যেতে হবে, কাজ আছে। কোনোরকমে মিথ্যা কথা বলে উনাকে তাড়া দিচ্ছিলাম, যাতে উনি তাড়াতাড়ি নাম্বারটা দিয়ে দেন। কিন্তু উনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে দরজা চাপিয়ে দিলেন। উনার কাণ্ড দেখে ভয়ে আমার জান বের হয়ে যায় অবস্থা। ভয়ে আমি পেছনেও তাকাতে পারছি না। অনেকক্ষণ উনার কোনো সাড়া শব্দ পেলাম না। উনার এরকম নীরবতা আমার হার্টবিটের কম্পন আরো বাড়িয়ে দিচ্ছে।
হঠাৎ আমার ডান পাশের কোমরে কারোর হাতের স্পর্শ পেতেই আমার দম বন্ধ হয়ে আসলো। নিতে পারছি না আমি এই অদ্ভুত স্পর্শ। বাম কোমরেও হাত রাখলেন। আস্তে আস্তে দুই হাত পেঁচিয়ে কোমর জড়িয়ে ধরলেন উনি। উনার এরকম স্পর্শে আমার পুরো শরীর আবেশে ছেয়ে গেল। শরীরের সম্পূর্ণ ভার আমি উনার উপর ছেড়ে দিলাম। উনি আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার কাঁধে একটা চুমু দিলেন। উফ, আমি শেষ। আমি ছাড়ানোর চেষ্টা না করলে উনি কখনোই নিজে থেকে আমাকে ছাড়বেন না। আমি কোনোরকমে উনাকে বললাম, আম্মু ওয়েট করছে, ছাড়ুন। আমার কথা শুনে উনি আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠলেন, 5 মিনিট। ইফাজ ছেড়ে দেওয়ার সাথে সাথেই কোনোরকমে আমি বেড থেকে উনার ফোনসহ চলে আসি। সরাসরি আম্মুর কাছে এসে ফোনটা আম্মুর হাতে ধরিয়ে দিয়েই আমি ওখান থেকে রুমে চলে আসি। নাফিসাকে রুমে দেখলাম না, হয়তোবা স্কুলে চলে গিয়েছে। ভালোই হলো। আমি রুমের দরজা লাগিয়ে আলমারি থেকে কম্বল বের করে বিছানায় যেয়ে সরাসরি কম্বলের নিচে গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। এখনো আমার হাত পা কাঁপছে, শরীরও কাঁপছে, বুকের ভেতর ধুকধুক করছে। কেন এমন করেন উনি? এক এক সময় এক এক স্টেপে আমার সাথে হার্টবিট কাঁপানো রোম্যান্স না করে কি উনি থাকতে পারেন না? ঘড়ির টাইম ধরে পাক্কা 5 মিনিট উনি আমাকে আটকে রেখেছিলেন। 1 মিনিট আগেও ছাড়েননি। বজ্জাত একটা। আন্টির কথা খুব মনে পড়ছে। আন্টি, তুমি তোমার ছেলেকে ঠিক চিনেছ। আসলেই তোমার ছেলে একটা বজ্জাত। বজ্জাত না, বজ্জাতের ওস্তাদ। 5 মিনিটে উনি 30 বারের মতো আমার পেটে আঙ্গুল দিয়ে উনার নাম লিখেছেন। সাথে তো চুমো ফ্রি। এখনো যে আমি বেঁচে আছি এটা আমার ভাগ্য। চুপচাপ কম্বলের নিচে শুয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আর হাতের সাথে হাত ঘষে নিজেকে নরমাল করার চেষ্টা করছি। হঠাৎ দরজায় নক করার শব্দে কম্বলের ভেতর থেকেই জিজ্ঞেস করলাম, কে? কে যেন কল দিয়েছে। ইফাজকে ফোনটা দিয়ে আয়। উফ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। এবার উনার কাছে গেলে উনি নির্ঘাত 1 ঘন্টার কথা বলে 1 ঘন্টাই আমাকে আটকে রেখে উনার সেই বিশ্ববিখ্যাত রোম্যান্স শুরু করবেন। আমি কম্বলের নিচ থেকেই আম্মুকে বললাম, তুমি দিয়ে আসো, আমি পারবো না। আম্মুর আর কোনো সাড়া শব্দ পেলাম না। হয়তোবা চলে গেছে। আমি কম্বলটা সরিয়ে উঠে বসলাম। নাফিসার ফোনটা টেবিলের উপর রাখা ছিল। উঠে ফোনটা নিয়ে বালিশের উপর উপুর হয়ে শুয়ে পড়লাম। নাফিসার আইডি আগে থেকেই লগ ইন করা ছিল। ওর আইডিতে ঢুকে নোটিফিকেশন ঘুরে ঘুরে দেখছিলাম। হঠাৎ মেসেঞ্জারে একজনের মেসেজ আসায় টুং করে শব্দ হলো। মেসেজ ওপেন করেই দেখলাম, কি করো বউ? মেসেজটা দেখার সাথে সাথেই লাফ দিয়ে উঠে বসলাম। নিক নেইম জিজু দেওয়া। চোখ বড় বড় করে মেসেজটা কয়েকবার দেখে নিলাম। ঠিক দেখছি তো। হ্যাঁ, এইটা ইফাজ। উনি পাঠিয়েছেন মেসেজটা। কিন্তু উনি জানলো কিভাবে এটা নাফিসা না আমি? আমি কাঁপা কাঁপা হাতে মেসেজটা ডিলিট করে ফোনের পাওয়ার অফ করে টেবিলে রেখে দিলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা 15 বাজে। হঠাৎ দরজার কে যেন নক করলো। আমি দরজা খুলে দেখলাম আম্মু দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই আম্মু হাত ধরে টেনে রুম থেকে বের করলো। আমি কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? এভাবে টানছো কেন? ইফাজকে ডেকে আনো। ডাইনিং এ সব রেডি। কথাটা শুনেই মনের মধ্যে ভয় চলে আসলো। কিন্তু আম্মুকে বুঝতে দিলাম না। চেহারায় কিছুটা বিরক্ত ভাব ফুটিয়ে তুলে বললাম, একটু আগেই তো গিয়েছিলে ফোনটা ফেরত দিতে। তখন খেতে আসার কথা বলনি কেন? বলেছিলাম তো, কিন্তু বলল একটু পর আসছে। খাবার তো এদিকে ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই একটু জোর করে নিয়ে আয়। আম্মুর লাস্ট কথাটা শুনে তাচ্ছিল্যের হাসি দিয়ে মনে মনে বললাম, হাহ, আমি করব জোর? তাও আবার ওনাকে? কি হলো যা। হুম, তাড়াতাড়ি। আম্মু কিচেনে চলে গেল। আমি 5 মিনিট ওখানেই দাঁড়িয়ে ছিলাম। বুকে থুথু দিয়ে 1 কদম 2 কদম করে উনার রুমের দিকে এগিয়ে গেলাম। দরজা একটু খোলা। আমি হাত দিয়ে ধাক্কা মেরে পুরোটুকু খুলে ফেললাম। উনি ফোনটা চার্জে দিচ্ছিলেন। দরজা খোলার শব্দে উনি দরজার দিকে তাকাতেই আমার উপর চোখ পড়ল। ফোনটা রেখে উনি আমার কাছে আসতেই আমি বলে উঠলাম, ব্রেকফাস্ট করবেন, চলুন।
আম্মু ওয়েট করছে, আপনাকে নিয়ে যেতে বলল। ইফাজ প্যান্টের পকেটে হাত দিয়ে বললেন। হুম। কি হুম? আম্মু এখনই যেতে বলল। চলুন, কাজ থাকলে পরে করবেন, এখন চলুন। আমার কথা শুনে উনি যেই এক হাত দূরে দাঁড়িয়েছিলেন সেটা 1 ইঞ্চিতে কমিয়ে আনলেন। সাথে সাথে আমার শরীরের সেই অদৃশ্য কাঁপুনি বৃদ্ধি পেল। আমি নিচের দিকে তাকিয়ে শক্ত করে 2 হাত দিয়ে ওড়না চেপে ধরলাম। হঠাৎ উনি উনার এক পা দিয়ে আমার এক পা স্পর্শ করতেই মনে হলো আমি পায়ে কিছু একটার সাথে শক খেলাম। আমি পাটা সরানোর চেষ্টা করতেই উনি শক্ত করে চেপে ধরলেন। উনি ডান পকেট থেকে ডান হাতটা বের করতেই আমি ভয়ে উনার পকেটে রাখা বামহাত সহ ডান হাতটা চেপে ধরলাম। আমি জানি উনার হাত দুটো 1 সেকেন্ডও ধরে রাখার ক্ষমতা আমার নেই। তারপরও চেষ্টা করলাম। উনি হাত দুটো ছাড়ানোর কোনো চেষ্টাই করছেন না। আমি তো উনার এরকম নীরবতা দেখে ভয়ে শেষ। নিশ্চয় অন্য কোনো মতলব আছে। আমি ভয়ে চোখ তুলে উনার দিকে তাকাতেই দেখলাম উনি হাসছেন। উনার মুখে হাসিটা দেখে কিছুটা হলেও বুকে সাহস পেলাম। এখন উনাকে জোর করলেও জোর করা যায় উনি কিছু করবেন না। আমি উনার পায়ের নিচ থেকে আমার পাটা সরিয়ে উনার বামহাত ছেড়ে দিয়ে ডানহাত ধরে ডাইনিং এ নিয়ে আসলাম। চেয়ার টেনে উনাকে বসিয়ে আমি রুমে চলে আসার জন্য পা বাড়াতেই উনি আমার হাত খোপ করে ধরে ফেললেন। উনার পাশের চেয়ার টেনে বললেন, তুমি আবার কোথায় যাচ্ছ? বসো। আপনি খেয়ে উঠুন। আমি পরে খাবো। উহুম। পরে না, এখনই খাবে, বসো। ওকে। হাতটা ছাড়ুন। আম্মু চলে আসবে। আগে বসো। আমি চুপচাপ চেয়ারটা অন্য হাত দিয়ে আর একটু টেনে বসে পড়লাম। কি হলো? বসলাম তো। আম্মু চলে আসবে, ছাড়ুন। হঠাৎ উনি আমার হাতটা টেনে হাতের উল্টো পিঠে একটা চুমু দিয়ে ছেড়ে দিলেন। আমি চোখ বড় বড় করে একবার উনাকে দেখছি, একবার আম্মু দেখে ফেললো কিনা সেটা দেখছি। কিছুক্ষণ পরই আম্মু হাত মুছতে মুছতে কিচেন থেকে বের হলো। আম্মুকে দেখামাত্রই আমি খাবার বাড়তে শুরু করলাম। উনার প্লেটে ভাত দিলাম। আম্মু তরকারি দিল। ভাতের থেকে তরকারি বেশি হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি আরো 1 চামচ ভাত উঠিয়ে উনার প্লেটে দেওয়ার আগেই উনি আমার হাত চেপে ধরে বললেন, কি করছো? অলরেডি অনেক দিয়ে ফেলেছো। আমাকে এত না দিয়ে নিজে একটু বেশি বেশি করে খাও। উফ। আম্মুর সামনে কথাটা না বললেই কি চলতো না উনার? উনার কথা শুনে আম্মুও উনার সাথে তাল মিলিয়ে বলতে শুরু করলেন, এভাবে বলে কোনো কাজ হবে না, ইফাজ। ওকে বেত দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াতে হবে। হুম, আন্টি। এখন থেকে সেটাই করতে হবে। আমি অর্ডার দিয়ে একটা বেত বানানোর ব্যবস্থা করছি। উনার কথা শুনে আমি হা হয়ে উনার দিকে তাকিয়ে আছি। আমার জন্য বেত অর্ডার দিবেন? বেত দিয়ে পিটিয়ে পিটিয়ে খাওয়াবেন? হুহ। আমার প্রতি এতটা নির্মম উনি জীবনেও হবেন না। আমি খেতে শুরু করলাম। উনি খেতে খেতে বললেন, আন্টি, আঙ্কেল কোথায়? বাসায় নেই। সকালেই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। ওহ। আম্মু গ্লাসে পানি ঢেলে ইফাজের দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে কিচেনে চলে গেল। আমি খাওয়া বাদ দিয়ে উনার দিকে তাকিয়ে বললাম, আপনি সত্যি সত্যি বেত অর্ডার দিবেন নাকি? কেন? ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? তাহলে এভাবে ভীতুস্বরে কথা বলছো কেন? উনার কথা শুনে আমি গলার স্বর স্বাভাবিক করে বললাম, মোটেও আমি ভীতুস্বরে কথা বলছি না। আমি অতটাও ভীতু না। হুম। জানি। কি জানেন? তুমি যে ভীতু না সেটা জানি। উনার কথা শুনে আমি কাঁদো কাঁদো স্বরে চোখ নামিয়ে বললাম, আপনি জানেন আমি ঠিক কতটা ভীতু। শুধু শুধু না জানার ভান করছেন কেন? উনি আমার দিকে তাকিয়ে বললেন, টিয়া পাখি, তোমাকে না মেরে কিভাবে খাওয়াতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। টেনশন নিও না। নিজের বউকে টর্চার করার মতো হাজবেন্ড আমি না। আমি উনার কথা শুনে দৃঢ়চিত্তে বলে উঠলাম, শুনুন, আপনি যত যাই করেন না কেন, আমার খাওয়া বাড়বে না। ওহ, রিয়েলি? হুম। ওকে। কি ওকে? পরে বলি। আগে খাওয়া শেষ করো। আমি আর খেলাম না। সরাসরি হাত ধুয়ে রুমে চলে আসলাম। কম্বলটা ভাঁজ করে আলমারিতে রেখে শুয়ে পড়লাম। রাতে মাত্র 3 ঘন্টা ঘুমিয়েছিলাম। একটু শুয়ে থাকলে চোখে ঘুম আপনা আপনিই চলে আসবে।
আমি বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ আমার মনে হলো আমার পায়ে কেউ সুড়সুড়ি দিচ্ছে। কিছুক্ষণ চুপচাপ থাকলাম। সুড়সুড়ি দেওয়ার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমার আর বুঝতে বাকি রইল না, এই কাজ উনার ছাড়া আর কারোরই নয়। ভয়ে আমি তড়িঘড়ি করে উঠে ওড়নাটা গায়ে জড়িয়ে উনার দিকে তাকাতেই দেখলাম উনি খাবার প্লেট সামনে নিয়ে বসে আছেন। উনি প্লেটটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, শুরু করো। আমি প্লেটের দিকে তাকিয়ে দেখলাম প্লেট পুরো ভর্তি করে খাবার এনেছেন। উনি যেহেতু এনেছেন আমাকে আজ সব পেটের ভেতর ঢুকিয়েই ছাড়বেন। আজ নির্ঘাত আমাকে বমি করতেই হবে। আমি ভয়ার্ত দৃষ্টিতে উনার দিকে তাকিয়ে বললাম, কার জন্য? তোমার জন্য। মাত্রই তো খেয়ে আসলাম। তুমি নিজেও জানো তুমি কি খেয়েছো। বেশি কথা না বলে চুপচাপ শুরু করো। আমার ক্ষুধা নেই। ওকে ওকে খাচ্ছি। নেই বলার আগেই উনি চোখ রাঙিয়ে কাছে চলে আসলেন। উফ, খাবার দেখেই বমি বমি ভাব শুরু হয়েছে। আমি ঠিক 5 লোকমা মুখে দিয়েই আর দেওয়া সম্ভব হলো না। আমি এক নিঃশ্বাসে বলে দিলাম, আর সম্ভব না। ডট প্লিজ নাও হা করো। আমার বমি বমি লাগছে। বমি করে দিব এখন। আমার কথা শুনে উনি আমার দিকে এগিয়ে এসে আমার কোমর ধরে টান দিয়ে কপালের সাথে কপাল ঠেকিয়ে বললেন, আমি তো এখনো শুরুই করলাম না টিয়া পাখি। তার আগেই তোমার এরকম খাওয়ার প্রতি অনীহা আর বমি বমি ভাব আমার কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আশেপাশে কোনো হসপিটাল আছে নাকি? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, চেক আপ করাতে নিয়ে যাব। কি? ইফাজ আমাকে প্লেটের অর্ধেক ভাত খাইয়ে ছেড়েছেন। কোনোমতে পেটের মধ্যে ঢুকিয়েছি। আমি উঠতে যাব সেই মুহূর্তে উনি আমার হাত টেনে উনার সামনে বসিয়ে বললেন, কোথায় যাচ্ছ? ডাইনিং এ পানি খেতে। ওহ, আমার জন্য 1 গ্লাস নিয়ে আসো। আমি পানি খেয়ে উনার জন্য 1 গ্লাস পানি নিয়ে রুমে ঢুকে গ্লাসটা সামনে ধরে বললাম, নিন। হুম, রাখো। আমি পানির গ্লাসটা রেখে চলে আসতে নিলেই উনি আমার হাত টেনে উনার সামনে বসিয়ে প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললেন, নাও, শুরু করো। মানে? আমি আর খাবো না। উফ, তোমাকে কে খেতে বলেছে? আমাকে খাইয়ে দাও। কি? হুম, নাও তাড়াতাড়ি শুরু করো। আমি পারি না কাউকে নিজের হাতে খাওয়াতে। অ্যান আসছে। ইয়াশকে তো খুব সুন্দর করে খাইয়ে দিয়েছিলে। ইয়াশ কিন্তু আমাকে সব বলেছে। মুখ বন্ধ রেখে হাত চালাও। উনার কথা শুনে আমি অসহায়ভাবে উনার দিকে তাকিয়ে বললাম, ও তো পিচ্ছি। আমি বড়দের খাইয়ে দিতে পারি না। আমিও তো পিচ্ছি। নাও নাও তাড়াতাড়ি করো। আপনি পিচ্ছি? হুম। উনার কথা শুনে আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে প্লেটের দিকে তাকালাম। উনার ঠোঁটে রাজ্য জয়ের হাসি। আমি ভাত মাখিয়ে 1 লোকমা তুলে উনার মুখের সামনে নিতেই উনি আমার হাতের কবজি ধরে মুখে নিলেন। তারপর আস্তে করে হাতটা ছেড়ে দিয়ে বললেন, বাহ, ঝাল তরকারি হঠাৎ মিষ্টি হয়ে গেল কি করে? কথাটা বলেই উনি দুষ্টু হাসি দিলেন। আমি চোখ সরিয়ে দ্বিতীয় লোকমা তুলে উনার মুখে দিতেই উনি একটা কামড় দিলেন। আমি আহ বলে শব্দ করলাম। উনি সাথে সাথেই আমার হাতটা ধরে কামড় দেওয়া জায়গায় একটা চুমু দিয়ে বললেন, সরি বউ। আর হবে না। ইচ্ছে করে কামড় দিয়ে এখন সরি বলা হচ্ছে। আমার কথা শুনে উনি দুষ্টু হাসি দিলেন। কি হলো? দাও। আমি আরেক লোকমা তুলে উনার মুখের কাছে নিয়েও আবার ফিরিয়ে আনলাম। আমার এরকম কাণ্ড দেখে উনি অবাক হয়ে বললেন, কি হলো এটা? আগে বলুন আর ওরকম করবেন না। ওকে। আমি হাত বাড়াতেই উনি আবার কামড় দিলেন। এবার অনেকক্ষণ কামড় দিয়ে ধরে রাখলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিলেন। আমি রেগে গিয়ে বললাম, আপনি আসলেই খারাপ। এত মিষ্টি কেন তোমার হাতের স্বাদ? ছাড়তে ইচ্ছে করছিল না। উনার কথাটা শুনেই আমি প্লেটটা উনার হাতে ধরিয়ে দিয়ে বিছানা ছেড়ে নামতেই উনি প্লেটটা সাইডে রেখে আমাকে উল্টোপাশ হয়ে উনার সাথে লাগিয়ে বসালেন। আমি পেছনে ফিরে উনার দিকে তাকাতেই উনি আমার ডান হাতটা টেনে উনার ঠোঁটের সামনে নিয়ে সবগুলো আঙ্গুল চেটেপুটে খেয়ে ছেড়ে দিলেন। আমি হা হয়ে উনার সব উদ্ভট কাণ্ডগুলো দেখলাম। উনি পানি খেয়ে আমার ওড়না দিয়ে মুখ মুছে চলে গেলেন। আমি উনার চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম।
এই রকম কিছু দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কাঁপা কাঁপা হাতে প্লেট আর গ্লাসটা নিয়ে ডাইনিং এ রেখে হাত ধুয়ে রুমে এসে চুপচাপ শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ করতেই উনার একটু আগের করা দুষ্টুমিগুলো চোখের সামনে ভেসে উঠল। আমি চোখ খুলে ডান হাতের আঙ্গুলের দিকে তাকালাম। এখনো আঙ্গুলে উনার কামড়ের দাগগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি হাতটা বুকের ভেতর চেপে ধরে চোখ বন্ধ করলাম। দুপুর 2টোর দিকে ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে নাফিসাকে দেখতে পেলাম। ও ফোন চালাচ্ছিল। আমাকে দেখেই মিষ্টি একটা হাসি দিল। আমি আড়মোড়া ভেঙে উঠে বসলাম। মনে হচ্ছে গতকাল পর ঘুম থেকে উঠলাম। আপু। নাফিসার ডাক শুনে ওর দিকে তাকিয়ে বললাম। হুম। কিছু না। মানে? সরি, ভুলে ডেকে ফেলেছি। কিছু একটা লুকাচ্ছিস আমার কাছে। বল। নাথিং। ওকে। না বললি। আমি বিছানা ছেড়ে মাত্রই নামতে যাব সেই মুহূর্তে নাফিসা আমার হাত টেনে ধরে বলল। আপু, ভাইয়া কিন্তু চলে গেছে। কি? হুম, একটু আগেই চলে গেছে। তুই ঘুমাচ্ছিলি দেখে আর ডাকেনি। নাফিসার কথা শুনে মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। আমি কাঁদো কাঁদো স্বরে বললাম। উনার না কাল সকালের দিকে যাওয়ার কথা ছিল। আর এভাবে আমাকে না বলে। আমি আর বলতে পারলাম না। গলা ভারী হয়ে আসছে। চোখ দিয়ে পানি পড়ছে। নাফিসা হঠাৎ আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বলল। ভাইয়া দিতে বলেছে। আমি চিরকুটটা নিয়ে তাড়াতাড়ি খুলে দেখলাম কি লেখা আছে। ভালো থেকো। আর কখনো হয়তোবা আমাদের দেখা হবে না। যত দূরেই থাকি না কেন মনে প্রাণে সবসময় তোমাকে সুখী দেখতে চাই। আমি দোয়া করি তোমার লাইফে আমার থেকেও বেস্ট কেউ আসুক। চলে যাচ্ছি। আমাকে আর খোঁজার চেষ্টা করো না। বিদায়। লেখাটা শেষ হতেই আমার পুরো পৃথিবীটা ওলট পালট হয়ে গেল। হাত পা কাঁপছে। অঝোর ধারায় চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ কি হলো উনার? কেন এমন করলেন আমার সাথে? উফ। আমার ভাবনা শক্তিগুলোও লোপ পাচ্ছে। ভাবতে পারছি না কিছু। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন করলেন এমন? নাফিসার দিকে তাকিয়ে দেখলাম ও চুপচাপ ফোন চালাচ্ছে। উনি যে এভাবে চলে গেলেন, তার জন্য সামান্যতম খারাপ লাগা ওর চেহারার মধ্যে নেই। ওর কেন খারাপ লাগবে? ও তো ভালোবাসেনি উনাকে। আমি বেসেছি। খুব খুব ভালোবাসি আপনাকে। খুব। আমি কাঁপা কাঁপা পায়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে আসলাম। ফ্লোরে পা রাখতেই পারছি না। মনে হচ্ছে এই বুঝি পড়ে যাব। আম্মু আমাকে দেখার সাথে সাথেই টিভি অফ করে আমার কাছে এসে বলল। হিয়া, এই অবস্থা কেন তোর? কি হয়েছে? মা আমার, বল। উ উ উনি আপু। ভাইয়া তোর জন্য মূল্যবান একটা গিফট রুমে রেখে গেছেন। তাড়াতাড়ি যেয়ে দেখে আয়। পেছনে থেকে নাফিসা কথাটা বলে উঠল। কথাটা শোনার সাথে সাথেই আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দৌড়ে আমার রুমে এসে ঠাস করে দরজা খুলে ভেতরে ঢুকলাম। বেডের উপর চোখ পড়তেই মনে হলো আমি আমার জীবন ফিরে পেয়েছি। দরজা খোলার শব্দে উনি শোয়া থেকে উঠে বসলেন। আমাকে এই অবস্থায় দেখার সাথে সাথেই উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। টিয়া পাখি, কাঁদছো কেন? কি হয়েছে? আমি উনার কথার কোনো উত্তর না দিয়ে দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ আমার এরকম জড়িয়ে ধরা উনি সামলাতে না পেরে আমাকে সহ শুয়ে পড়লেন। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছেন। আমি উনার পিঠের শার্ট শক্ত করে আঁকড়ে ধরলাম। জীবন গেলেও ছাড়বো না উনাকে। কেউ নিতে পারবে না আমার কাছ থেকে। প্রায় 10 মিনিট আমি উনাকে ওভাবেই ধরে রেখেছি। উনিও কিছুই বলছেন না। শুধু চুপচাপ আমার পিঠে হাত বুলিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছেন। টিয়া পাখি। হুম। কি হয়েছে? কখনো ছেড়ে যাবেন না তো? মানে? আমি কেন তোমাকে ছেড়ে যাব? প্রমিজ করুন। আই লাভ ইউ। উনার কথাটা শুনে আমি আমার সর্বস্ব শক্তি দিয়ে এমনভাবে জড়িয়ে ধরলাম মনে হলো এই বুঝি আমি উনার বুকের ভেতর ঢুকে যাব। আমার চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আমি উনার শার্টের সাথে চোখের পানি মুছে বললাম। আই লাভ ইউ টু। আমার কথা শুনে উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। কি বললে? আরেকবার বলো। আই লাভ ইউ টু। সত্যি?
আমি মাথা তুলে উনার দিকে তাকিয়ে আবার উনার বুকে মাথা রেখে বুকে একটা চুমো দিলাম। আমার কাণ্ড দেখে উনি আমার দুই গাল ধরে উনার বুক থেকে আমার মাথাটা তুলে অবাক হয়ে বললেন, আই কান্ট বিলিভ, টিয়া পাখি, তুমি নিজে থেকে। তুমি ঠিক আছো তো? হুম। আমার তো বিশ্বাস হচ্ছে না। ড্যাশ। নেশা করনি তো আবার? ছি। প্রায় অনেকক্ষণ ধরে দুজনই চুপচাপ আছি। উনি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তখন ওভাবে কান্না করলে কেন? নাফিসা ভয় দেখিয়েছিল, তার জন্য। আমার কথা শুনে উনি হো হো করে হেসে উঠে বললেন, কিসের ভয়? তেলাপোকার নাকি টিকটিকির? উফ, ওসব না। আমি চিরকুটটা উনার হাতে দিয়ে বললাম, এটা পড়ুন। উনি আমার হাত থেকে চিরকুটটা নিয়ে শুয়ে থেকেই পড়তে লাগলো। পড়া শেষে বলে উঠলেন, সামান্য এইটার জন্য তুমি কান্না করেছ? বিশ্বাস নেই আমার উপর? অনেক। কিন্তু তখন ও এমনভাবে বলল ভয় পেয়ে গিয়েছিলাম। পাগলি। বলেই উনি আমাকে জড়িয়ে ধরলেন। সাথে সাথেই নাফিসা রুমে ঢুকেই বলে উঠল, আপু, সারপ্রা। অপস, সরি, সরি। নাফিসাকে দেখেই আমি উনাকে ছেড়ে দিলাম, উনি আমাকে ছেড়ে দিয়ে দুজনেই উঠে ঠিকঠাক হয়ে বসলাম। নাফিসা চোখে হাত দিয়ে উল্টো ঘুরে দাঁড়িয়েছিল। সরি আপু। নক করে আসা উচিত ছিল। কথাটা বলেই ও আমাদের দিকে ঘুরল। ইফাজ বলে উঠলেন, দেখেই তো ফেলেছ। এখন সরি বলে লাভ কি? আপু যে এতটা ইমোশনাল হয়ে যাবে বুঝতে পারিনি। তোকে আমি মেরে ফেলবো। কথাটা বলেই আমি বিছানা ছেড়ে উঠতে নিলেই উনি আমার হাত ধরে বসিয়ে দিলেন। তারপর নাফিসার দিকে তাকিয়ে বললেন, কাজটা করে কিন্তু তুমি আমার সবচেয়ে বড় উপকার করেছ। সিরিয়াসলি? হুম। কি উপকার করেছি? আমি উনার হাঁটুতে একটা চিমটি দিয়ে ইশারায় চুপ থাকতে অনুরোধ করলাম। কিন্তু উনি চুপ না থেকে বললেন, এই যে তোমার বোন যে আমাকে এত ভালোবাসে লাইভে সেটা দেখতে পেলাম। নাফিসা বেডে বসে উৎসুক কণ্ঠে বলল, কি কি দেখলেন লাইভে? এই যে নিজে থেকে আমাকে আমি উনাকে আর বলতে দিলাম না। সোজা মুখ চেপে ধরলাম। উনি ছাড়ানোর চেষ্টা পর্যন্তও করছেন না। উল্টো নাফিসার অগোচরে আমার হাতের তালুতে চুমো দিয়ে ভরিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে কামড়ও দিচ্ছেন। আমি না পারছি চিৎকার করতে আর না পারছি ছাড়তে।